আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বোনেরা, দেশ বিদেশের খবরের পর আমি আপনাদের খবর নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আমি রনক হাসান, আপনারা দেখছেন ভিশন 24। আপনারা জানেন যে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি প্রবাসীর সুখ দুঃখ অধিকার, আইনি পরামর্শ, আইনি পরিবর্তন, কর্মক্ষেত্রে নানা আপডেট নিয়ে আমরা আসলে এই প্রবাসী বুলেটিনটা বা প্রবাসী লাইফটা আসলে সাজিয়ে থাকি। এর মধ্যে আমরা আজকে প্রবাসীর যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যে আকামা এবং কাজের কড়াকড়ি, প্রবাসীদের কপালে চিন্তার ভাঁজ। এটা একটা বড় শিরোনাম। আমরা এটা জানবো, ইউরোপের আপডেট জানবো, ইতালি এবং রোমানিয়ায় বৈধ হওয়ার সুযোগ এবং আইনি জটিলতা দুটোই আমরা জানবো। এর বাইরে আমরা যুক্তরাজ্য এবং আমেরিকার ফ্যামিলি ভিসা এবং ট্যাক্স ফাইলের কড়াকড়ির বিষয়টা জানবো, এবং ইতিবাচক খবরের মধ্যে আছে রেমিটেন্স প্রণোদনা এবং প্রবাসীদের জন্য ব্যাংকিং সুবিধার বিষয়টি। আমরা যদি একদম এক এক করে আসি, তাহলে আমরা শুরুতে আমরা মালয়েশিয়ার বিষয়টাই আসি একটু। হ্যাঁ, মালয়েশিয়া একদিকে কিন্তু ক্র্যাকডাউন চলছে, ধরপাকড় চলছে, অন্যদিকে নতুন করে আবার বাংলাদেশ থেকে লোকও আসলে মালয়েশিয়া নিচ্ছে। ঘটনাটা কি, কেন এরকম করতেছে? স্বাভাবিকভাবে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, যে তারা একদিকে আমাদেরকে আটক করছে, আমাদের প্রবাসীদের, আবার তারা বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ থেকে লোকও নিয়ে আসতেছে নতুন করে। ঘটনাটা হচ্ছে আসলে মালয়েশিয়া এই মুহূর্তে তাদের যে রিক্যালিব্রেশন যে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটি শেষ হয়েছে। শেষ হওয়ার কারণে তারা একদম সাঁড়াশি অভিযান শুরু করেছে, এবং এই অভিযানে এখন পর্যন্ত তারা জিরো ইলিগাল মাইগ্রেন্ট পলিসিতে তারা কাজ করছে, এবং কুয়ালালামপুর সহ ক্ল্যাং ভ্যালি, আপনার পেনাং সহ বিভিন্ন বাণিজ্যিক এলাকায় তারা অভিযান চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে কোনো অবৈধ কর্মী মালয়েশিয়ায় থাকতে পারবে না। সকল অবৈধ কর্মীকে মালয়েশিয়া থেকে তারা বের করে দিবে, এবং বের করে দিয়ে তারা বৈধভাবে নতুন করে কর্মী আনতে চায়। এখানে কিন্তু শুধু অবৈধ কর্মীই না, যারা অবৈধ কর্মীদের নিয়ে আসছেন, যেমন ভুয়া কোম্পানি খুলে যারা মালয়েশিয়ায় লোক নিয়ে আসছেন, একটা সাপ্লাই সিন্ডিকেট করেছিল, তাদের ধরা হচ্ছে। আপনি জানেন যে একজন বাংলাদেশি মাস্টার মাইন্ডকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি, যার পিআর স্ট্যাটাসও ছিল ওই দেশে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই কোম্পানিটি 4,000 রিঙ্গিত করে টাকা নিয়ে পাস নবায়ন করে দিত আর কি। এখন এটা একটা প্রবাসীদের বিরাট সমস্যা, মালয়েশিয়া প্রবাসীদের জন্য, এবং যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাবেন তাদের জন্যও। কারণ দালালের খপ্পরে পড়ে হাজার হাজার বাংলাদেশি পাসপোর্ট হারিয়ে বা ভুয়া পারমিট নিয়ে ইতিমধ্যে মালয়েশিয়া ঘুরছেন। অভিযানে ধরা পড়লে তাদেরকে সরাসরি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, অথবা ডিপোর্টেশন দেওয়া হবে। আর ডিটেনশন ক্যাম্পে পাঠালে আলটিমেটলি তাদেরকে 6 মাস 1 বছর পরে এমনিতেও ডিপোর্টেশন দেওয়া হয় বা দেশে ফেরত পাঠানো হয়। এখন এর বাইরে আমরা একটু পজিটিভ কথা বলি, নতুন নিয়োগ নিয়ে একটু কথা বলি, যে তাহলে নতুন লোক কেন নেওয়া হচ্ছে। এটা আমি সংক্ষেপে বলেছি, তাও আর একটু বিস্তারিত বলি, যে মালয়েশিয়ার প্ল্যান্টেশন, কনস্ট্রাকশন এবং ম্যানুফ্যাকচারিং খাতে এখনো প্রচুর বৈধ শ্রমিকের দরকার, মালয়েশিয়ায় প্রচুর শ্রমিকের দরকার। এবং এই শ্রমিক পূরণ করার জন্য, ঘাটতি পূরণ করার জন্য সরকার নতুন করে লোক নিচ্ছে। তবে পুরনো সিন্ডিকেটের যে স্টাইল ছিল সেভাবে না। 2026 সালের যে নতুন নিয়ম, সেই নিয়মে তারা নিবে। এখানে কোনো সিন্ডিকেট চলবে না, সরকার টু সরকার সমঝোতা, এবং কঠোরভাবে একদম মনিটরিং এর মাধ্যমে যাচাইকৃত নিবন্ধিত যে এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে কোটাগুলো পূরণ করা হবে। এখন যারা মালয়েশিয়ায় অলরেডি আছেন, ফ্রি ভিসার নামে কোনো ভুয়া সাপ্লাই কোম্পানির অধীনে আপনার দয়া করে কাজ করবেন না। আপনার কোম্পানির বৈধতাটা চেক করুন, এটা ঠিকঠাক আছে কিনা। আর যারা বাংলাদেশ থেকে নতুন করে যাওয়ার কথা ভাবছেন, তারা আসলে কোনো দালালের মুখে 10 লাখ টাকা বেতন হবে, 5 লাখ টাকা বেতন হবে, 2 লাখ টাকা বেতন হবে, এসব কথাবার্তায় বেতনের লোভনীয় ফাঁদে পা দেবেন না। শুধু সরকারি বিএমইটি অনুমোদিত এবং মালয়েশিয়ার সরকারের যে নিবন্ধিত সোর্স এজেন্ট, এগুলোর মাধ্যমেই মালয়েশিয়া যাওয়ার জন্য আপনারা পা বাড়ান, নইলে বিপদ কিন্তু পিছু ছাড়বে না। এর বাইরে আমরা সৌদি আরব নিয়ে একটু কথা বলতে চাই। আকামা নবায়নে ব্যাপক কঠোরতা তারা দেখাচ্ছে, এবং ফ্রি ভিসার ফাঁদে আমাদের প্রবাসী বাংলাদেশিরা ইতিমধ্যেই পড়ে গেছেন। সৌদি আরবের শ্রমবাজার এখন সম্পূর্ণ কমপ্লায়েন্স ড্রাইভেন বা নিয়ম নির্ভর হয়ে গেছে এক কথায় বললে, কারণ ডিজিটাল করে ফেলছে সৌদি সরকার সবকিছু। আগে যেভাবে কফিল বা স্পন্সরের আড়ালে আসলে ফ্রি ভিসায় গিয়ে যে কোনো জায়গায় কাজ করা যেত, এই 2026 সালে সেটা এখন কল্পনাও করা যাচ্ছে না, সেটা কোনোভাবেই আসলে সম্ভব না। আকামা এবং কাজের কড়াকড়ি হচ্ছে। প্রশ্ন হলো কেন এই জটিলতা? কারণ হচ্ছে ডিজিটাল লিঙ্কেজ এবং কিউআ সিস্টেমটা আপনারা যারা প্রবাসী সবাই জানেন। এখন শুধু ওই যে আগের যে একটা আপশের সিস্টেম ছিল, মানে এই অ্যাপে গিয়ে টাকা জমা দিলে আকামা নবায়ন হয়ে যেত, এটা কিন্তু এখন আর হচ্ছে না। 2026 সালে নিয়ম অনুযায়ী নিয়োগকর্তাকে প্রথমে কিউআ প্ল্যাটফর্মের মাধ্যমে
শ্রম মন্ত্রণালয়ের ডিজিটাল চুক্তি নিশ্চিত করতে হয় এবং কর্মীর নামে বৈধ হেলথ ইন্স্যুরেন্স থাকতে হয় এবং কোম্পানির সৌদিয়াকরণের যে অনুপাত, অর্থাৎ সৌদি নাগরিকদের কতজনকে চাকরি দিয়েছে, কতজন প্রবাসীদের চাকরি দিয়েছে, এটার অনুপাতটা ঠিক আছে কিনা সেটাও আসলে ব্যালেন্স চেক করতে হয়। সুতরাং ডিজিটাল লিঙ্কেজ এবং কিউআর সিস্টেমের কারণে এখন ব্যাপক কড়াকড়ি হয়ে গেছে। আর আকামা নবায়নের যে আকস্মিক খরচ, সেটা আসলে প্রবাসীদের সবচেয়ে বেশি বিপদে ফেলেছে। কারণ সাধারণ প্রবাসীরা আকামা নবায়ন না হওয়ার মূল কারণ, প্রবাসীদের আকামা নবায়ন না করার মূল কারণটা হলো আসলে টাকা, ফি। এত টাকা, যেমন ধরেন বছরে রেসিডেন্সি পারমিট দিতে হয় 600 রিয়াল, আর মানে মক্তব আমল বা ওয়ার্ক পারমিট, এক্সপার্ট লেভি যেটা বলে, এটার বাবদ দিতে হয় প্রতি মাসে 800 রিয়াল, মানে হচ্ছে আপনার বছরে 9600 রিয়াল দিতে হয়। এটা খুব কঠিন আসলে আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য, কারণ আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ যে অদক্ষ কর্মী, তারা হচ্ছে আপনার দক্ষ কর্মী হিসেবে যায় না, গিয়ে আসলে অদক্ষ কর্মীদের বেতন আর কয় টাকা দিবে, খুব বেশি বেতন পায় না, যে কারণে আসলে এই তারা খুব বেশি বেতন না পাওয়ার কারণে আসলে তারা চাইলেও মন থেকে চাইলেও আসলে আকামাগুলো ঠিকঠাক মতো নবায়ন করতে পারে না। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, ফ্রি ভিসা আসলে কি, ফ্রি ভিসা বলতে আসলে কোনো কিছু নাই। আগে ফ্রি ভিসা বলতে সৌদিতে কোনো আইনি ভিসা আসলে নেই। এটি মূলত কফিলের অধীনে বাইরে কাজ করার একটা অবৈধ চুক্তি বলা যেতে পারে। কফিল যদি কিউআর সিস্টেমে কর্মীকে মানে কি বলে আপনাকে এটা হুরুপ দেখায়, মানে পলাতক দিয়ে দেয় বা লেভি বা ট্যাক্স না দেয়, তাহলে কিন্তু এই কর্মীর আকামা এক্সপায়ার হয়ে যায়। আকামা নবায়ন না হলে ব্যাংক অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায়, এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে স্বাভাবিকভাবে রাস্তায় পুলিশ যখন আটকাবে, চেকিং করবে, তখন ধরা পড়লে একদম নগদ জেল এবং জরিমানা। প্রথমবার হয়তো 500 রিয়াল করে, এরপর এবার 1000 রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হয়। এটা একটা জরিমানা দেওয়া একজন প্রবাসীর জন্য, আমাদের বাংলাদেশি প্রবাসীর জন্য আসলে ভয়ঙ্কর কঠিন, কারণ 500 রিয়াল 1000 রিয়াল মুখে বলতে যত সহজ, সেটা ইনকাম করা অদক্ষ কর্মীদের জন্য অনেক কঠিন আসলে। এখন সৌদি প্রবাসীরা, এটা বলা যায় কফিলের মুখের কথার উপর ভরসা না করে নিয়মিত নিজের আপসের যে অ্যাপটা আছে বা কিউআর স্ট্যাটাসটা চেক করুন, আপসের স্ট্যাটাস, কিউআর স্ট্যাটাসটা চেক করুন। কফিল যদি সঠিক সময় আপনার মক্তব আমলের ফি না দেয়, তবে আইনিভাবে আপনি চাইলে কাফালা মানে স্পন্সর পরিবর্তন করতে পারবেন, এবং এই সুযোগ কিন্তু সৌদি সরকার দিচ্ছে, সেই সুযোগ আপনি নিতে পারেন। দর্শক, এরপরে আমরা ইতালি এবং রোমানিয়ায় যাই। ইতালি এবং রোমানিয়াকে আমাদের বাংলাদেশিদের জন্য একটা ইউরোপে যাওয়ার একটা স্বপ্নদ্বার বা একটা প্রবেশদ্বার বলা হচ্ছিল, যে ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করছে রোমানিয়া, ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করছে ইতালি। কিন্তু নুল্লা ওয়াস্তা জালিয়াতি কিন্তু আমাদের ধ্বংস করে দিচ্ছে, সব স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে। কিভাবে করছে সেটা আমরা বলছি। তার আগে মানে যে একের সঙ্গে আশার আলো এবং প্রবাসীদের কান্নার মানে কি বড় কারণ এটা কেন, সেটাও আমি বলছি। যে ইতালিতে একটা সুখবর আগে দিই। ইতালিতে আপনি জানেন যে 2026 সালে 1,64,000-এর বেশি লিগেল এন্ট্রি বা স্পন্সর ভিসার আসলে কোটা ইতালি সরকার দিয়েছে। কৃষি, নির্মাণ, তারপর হচ্ছে বস্ত্র খাত, এগুলোতে বাংলাদেশিরা সবসময় অগ্রাধিকার পায়, আপনারা জানেন। এবং এর বাইরে পড়ালেখা বা ট্যুরিস্ট ভিসায় যারা আছেন, তাদের পারমিট কাজের ভিসায় কনভার্ট করার একটা সুযোগও এবার আসলে দেয়া হয়েছে। এখন মানে এখানে প্রবলেমটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এই তিনটা দেশকে কিন্তু হাই রিস্ক কান্ট্রি বা ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ইতালি সরকার রেখেছে। কেন রেখেছে? কারণ এই তিনটা দেশ, ইতালিতে বসবাস করে এমন কিছু এই তিনটা দেশের লোক আছে, নাগরিক আছে, তারা করে কি আপনার ভুয়া অস্তিত্বহীন কোম্পানির নামে নিবন্ধন করে ওই কোম্পানির নামে নুল্লাওয়াস্তা বা কাজের অনুমতিপত্র তুলে বাংলাদেশে বিক্রি করে, এবং বাংলাদেশ থেকে যারা কেনে তারা প্রতারিত হয়। কারণ তারা যখন এম্বাসিতে দেয় বা বাংলাদেশে থাকা দূতাবাসে যখন দেয়, তখন তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়। স্বাভাবিকভাবে তারা অনেকগুলো টাকা লস করছে। এখন দূতাবাস কেন রিজেক্ট করে, এই প্রশ্নটা নিশ্চয়ই আসবে যে নুল্লাস্ত তো দিল, তাহলে দূতাবাস কেন রিজেক্ট করতেছে? ওই যে নুল্লাস্ত আপনি নিচ্ছেন অবৈধ মানে নামহীন, নাম সর্বস্ব কোম্পানির কাছ থেকে, যাদের আসলে ট্যাক্স দেওয়ার ক্ষমতা নাই, যাদের ওই লোক নেয়ারই ক্ষমতা নাই, যারা অবৈধভাবে এই কাজটা করতেছে। এখন 2026 সালে যে নতুন নিয়ম তারা করছে, তো এখানে আসলে ইতালির ন্যাশনাল লেবার ইন্সপেক্টর এবং ঢাকার ইতালি দূতাবাস এই নুল্লাস্তগুলো রিচেক করবে, এবং রিচেক করে কনফার্ম হওয়ার পর তারা আসলে কি বলে ভিসাটা কনফার্ম করবে। যে কারণে প্রচুর ভিসা এখন রিজেক্ট করতেছে ঢাকায় থাকা ইতালির দূতাবাস। হ্যাঁ, এটা আসলে এটা অন্য কোনো কারণে না, আমাদের কারণে করতেছে। কারণ আমরা প্রলোভনে পড়ে মানুষের দু একজন মানুষের কথা শুনে বেশি টাকা দিয়ে নুল্লাওস্তাগুলো নিয়ে নিচ্ছি। আমরা একবার যাচাইও করছি না যেটা ঠিক না ব্যাঠিক, এটা আসলে বৈধ নাকি অবৈধ। আর রোমানিয়ার কথা যদি আমরা বলি, আসলে রোমানিয়ার প্রবলেমটা হচ্ছে
রোমানিয়াতে কিন্তু কনস্ট্রাকশন, আপনার গার্মেন্টস এবং ডেলিভারি সেক্টরে প্রচুর শ্রমিক দরকার, এবং এই শ্রমিকটা আমরা বাংলাদেশিরা পূরণ করতে পারতাম। কেন পারতাম বলছি, এখন পারছি না কেন? কারণ ইতিমধ্যে আসলে রোমানিয়া কড়াকড়ি আরোপ করা শুরু করে দিয়েছে। এবং কেন করছে? কারণ বাংলাদেশিরা রোমানিয়াতে গিয়ে ওখানে আর থাকছে না, তারা ইতালি চলে যাচ্ছে, জার্মানি চলে যাচ্ছে এবং ফ্রান্স চলে যাচ্ছে, এবং এই চলে যাওয়ার পথেই কিন্তু তারা অ্যারেস্ট হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, আটক হচ্ছে, এবং এই আটক হওয়ার কারণে বাংলাদেশিদের সম্পর্কে রোমানিয়ার যারা হচ্ছে আপনার কোম্পানি, যেসব কোম্পানি আছে যারা হচ্ছে বাংলাদেশ থেকে লোক নেবে, তারা আসলে আস্থা রাখতে পারছে না বাংলাদেশিদের উপর, যে কারণে এখন ঢাকার রোমানিয়া মিশনও আসলে কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে চরম কড়াকড়ি আরোপ করেছে। এখন দর্শক, মূল কথা হচ্ছে দালাল আপনাকে ইতালির নোল্লা ওয়াস্তার যে কাগজটি প্রিন্ট করে দেয় বা দিবে বা দিচ্ছে বা নিচ্ছেন, সেটি আসল নাকি নকল সেটা দয়া করে যাচাই করবেন। এটা করার জন্য আপনার একমাত্র উপায় হলো ইতালি যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে আপনি করতে পারেন। পাশাপাশি আপনার ইতালিতে যদি কেউ থাকে তার মাধ্যমে করতে পারেন, কারণ মালিকের ইতালিয়ান আইডি কার্ড এবং কোম্পানির ভ্যাট নাম্বার এগুলো লাগবে। এগুলো ভালো কোনো কনসালটেন্ট বা ইতালিতে থাকা প্রবাসী কাউকে দিয়ে, ঘনিষ্ঠ কাউকে দিয়ে, পরিচিত কাউকে দিয়ে যাচাই করে নেওয়াটা ভালো। কারণ এটা না নিয়ে কখনোই আপনি 10 লাখ 12 লাখ টাকা কাউকেই দিবেন না। যদি দেন তাহলে আপনি নিশ্চিত ধরে রাখবেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন। কারণ নোল্লা ওস্তা এটা এমনভাবে প্রতারণার শিকার করে, আপনি তো বুঝবেনই না যেটা, এটা তো এম্বাসিতেও অনেক সময় বুঝতে পারে না, কারণ তারা রিচেক করে নিজ দেশে ইতালিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং ইন্সপেক্টরের মাধ্যমে রিচেক করে তারপর কনফার্ম করে যে এটা আসলে বৈধ ভিসা কিনা। ভিসা ঠিক আছে, কিন্তু যে কোম্পানি আপনাকে ভিসাটা দিচ্ছে ওই কোম্পানি আসলে অবৈধ, কারণ ওর সক্ষমতাই নাই আপনাকে নেয়ার। তো টাকার জন্য আপনাকে আসলে অবৈধভাবে এই কাজগুলো করে আপনার কাছ থেকে টাকা নিয়ে এই ভিসাটা দিচ্ছে, নোল্লাস্তাটা দিচ্ছে। আসলে এটা ওর সুযোগই নাই এটা করার। যখন এটা প্রমাণ হয় তখন আসলে বাদ দিয়ে দেওয়া হয়। দর্শক, এরপরে যুক্তরাষ্ট্র এবং কানাডার কিছু বিষয় আছে। উন্নত বিশ্বের এই 3টা দেশেই বর্তমানে আমাদের দেশের তরুণ শিক্ষার্থী এবং প্রবাসীদের একটা প্রধান লক্ষ্য থাকে, কানাডা যাব, আমেরিকা যাব বা ইউকেতে যাব। তবে 2026 সালে এসে এই 3 দেশেই কিন্তু ইমিগ্রেশন এবং লিগ্যাল স্ট্যাটাস নিয়ে একটা তুমুল তোলপাড় চলছে বলা যায়। কারণ যুক্তরাজ্য ইতিমধ্যে ফ্যামিলি ভিসা এবং কেয়ার ভিসা, যেটা কেয়ার গিভার ভিসা, কেয়ারারদের উপর পর একটা বড় ধাক্কা দিয়ে ফেলেছে। এই লেবার পার্টি ক্ষমতায় আসার পরে ইমিগ্রেশন ব্যবস্থাকে দক্ষতা এবং স্থানীয় নির্ভর, যেটা মানে যুক্তরাজ্যের লোকজনই কাজ করবে এরকম একটা প্রক্রিয়া আরো জোরদার করেছে। ফলে সাধারণ প্রবাসীরা আসলে পরিবার নিয়ে থাকা এখন অনেক কঠিন হয়ে পড়েছে। এখন বর্তমান সমস্যাটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট বা ফ্যামিলি ভিসা যে একটা নিষেধাজ্ঞা দিয়েছে, এটা একটা সমস্যা। আগে স্টুডেন্ট ভিসা বা কেয়ারার ভিসায় গিয়ে সহজেই আপনার স্পাউস বা মানে স্বামী স্ত্রী বা সন্তানদের নিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু বর্তমানে এই নিয়ম প্রায় পুরোপুরি বন্ধ। শুধু পিএইচডি বা একদম খুব নির্দিষ্ট কিছু ক্ষেত্রে হয়তো এটা করা যায়। তার পাশাপাশি আয়ের সীমাটা কেমন, মানে যারা অলরেডি ইউকেতে আছেন এবং ফ্যামিলি বা স্পাউস ভিসা বা স্পন্সর করতে চান, তাদের ন্যূনতম বার্ষিক আয়ের একটা সীমা দিয়ে দেওয়া হয়েছে। এটা প্রায় 29,000 পাউন্ড থেকে বাড়িয়ে 38,700 পাউন্ডের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে, অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন আপনার যদি ইনকাম 38,700 পাউন্ডের কাছাকাছি না হয়, এরকম না হয়, আপনি তাহলে আপনার মানে ওই ডিপেন্ডেন্ট বা ফ্যামিলি ভিসা লোকজনকে আনতে পারবেন না। এবং ভুয়া কেয়ার এজেন্সির একটা ফাঁদ আছে, এটা আমাদের অনেক বেশি বিপদে ফেলেছে। গত কয়েক বছর অনেক বাংলাদেশি কেয়ারার ভিসা ইউকে গেছেন, কিন্তু সেখানে গিয়ে দেখেছেন যে অনেক এজেন্সির আসলে কাজই নেই, ওইটা যেখানে আপনার কাজ দিয়েছে ওইটা নামই নেই, নাম গন্ধই নেই। হ্যাঁ, ফলে তারা বৈধতা ধরে রাখতে পারছেন না, এবং ধরে রাখতে মানে কি বলবো, বৈধতা অবৈধ হয়ে যাচ্ছেন, বা অবৈধ যেন না হন সেটা ধরে রাখতে ভুয়া শিফট বা ট্যাক্স পে করার জন্য দালালের পেছনে হাজার হাজার পাউন্ড নষ্ট করছেন। কারণ আপনি তো একটা দেশে গেছেন, অত টাকা খরচ করে, কাজ নাই, কিন্তু আপনি ট্যাক্স তো দিতে হবে, সরকারকে বোঝাইতে হবে আপনি কাজ করতেছেন। এই জন্য করতেছেন কি, আপনি দালালকে ধরে হয়তো দেশ থেকেই বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বা অন্য কোনোভাবে কষ্ট মষ্ট করে ম্যানেজ করে এই ট্যাক্সগুলো দিচ্ছেন, এবং এটা আসলে খুব কঠিন হয়ে উঠছে, যারা ওখানে আছেন তাদের জন্য খুব কঠিন হয়ে উঠছে। এখন বাংলাদেশের উপর এর প্রভাবটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে স্টুডেন্ট এবং ওয়ার্ক ভিসায় যাওয়া উল্লেখযোগ্যভাবে আসলে কমে গেছে, ইতিমধ্যেই কমে গেছে। যারা অলরেডি সেখানে আছেন তারা পরিবারকে দেশে রেখে একাকিত্ব এবং এক কথায় বললে চরম মানসিক এবং অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে আসলে দিন কাটাচ্ছেন। এটা সমাধান হচ্ছে আপনার, বা আমাদের কি করা উচিত এক্ষেত্রে, এটা এরকম যে ইউকেতে এখন যারা আছেন তারা অবৈধ উপায়ে পারমিট নবায়নের চেষ্টা না করে আসলে স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরির শর্টেজ অকুপেশন যে লিস্ট আছে, যেমন আইটি, ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ার, ম্যানেজমেন্ট, এগুলোর দিকে আসলে নজর দিতে হবে। আর যারা বাংলাদেশ থেকে কেয়ারার ভিসায় যাওয়ার কথা এখনো ভাবছেন, তারা অবশ্যই
কোম্পানিটি আসলে আছে কিনা এটা চেক করে নেবেন, ইউকে হোম অফিসে নিবন্ধিত স্পন্সর কিনা এটা চেক করে নেবেন, তাদের রিয়েল কাজের ভলিউম কেমন তা আগে ইউকে গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে দয়া করে চেক করে নেবেন, নাহলে কিন্তু বিপদে পড়তে হবে। যুক্তরাষ্ট্রে যেটা হচ্ছে, আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে যাই, যে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম এবং ওয়ার্ক পারমিটের যে একটা কড়াকড়ি এবং ট্যাক্স ফাইলের যে একটা চাপ, এটা আসলে ভাবিয়ে তুলছে। কারণ ডোনাল্ড ট্রাম্প এই দ্বিতীয় মেয়াদে এই প্রশাসন মানে সীমান্ত নিয়ন্ত্রণ এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তাদের যে নীতি, এটা অত্যন্ত কঠোর, চাবুকের মতো অনেকটা। হ্যাঁ, কেমন যেমন ধরেন আমরা সমস্যা এবং বর্তমান প্রেক্ষাপটে যদি আসি, যে ধরেন একটা বর্ডার ক্র্যাকডাউন এবং পুশব্যাকের একটা বিষয় মেক্সিকোর ক্ষেত্রে, মেক্সিকো বর্ডারের ক্ষেত্রে এটা হয়। এটা ডঙ্কি বা অবৈধ উপায়ে বর্ডার পার হয়ে আমেরিকার ঢোকার পথ এখন প্রায় সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয়েছে। যারা ঢুকছেন তারা দ্রুত ডিটেনশন সেন্টারে নিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যাসাইলাম ব্যাকলগ, অর্থাৎ আমেরিকায় যারা রাজনৈতিক বা অন্যান্য কারণে অ্যাসাইলাম ফাইল করেছেন তাদের ইন্টারভিউ এবং কোর্ট হিয়ারিং এর প্রসেস একটা দ্রুত করার জন্য প্রশাসন করা একটা নির্দেশ দিয়েছে। তবে পুরনো লাখ লাখ কেস ঝুলে থাকে ওয়ার্ক পারমিট নবায়নে অনেক প্রবাসীর দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হচ্ছে। আর ট্যাক্স এবং লিগ্যাল কমপ্লেন্সের যে বিষয়টা, নিউ ইয়র্ক, মিশিগান, ক্যালিফোর্নিয়ার মতো বাংলাদেশ অধ্যুষিত স্টেটগুলোতে এখন ক্যাশ জবের মানে ট্যাক্স ছাড়া কাজের উপর একটা নজরদারি আসলে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে, যেন আপনি ট্যাক্স ফাঁকি দিতে না পারেন। এবং ট্যাক্স ফাইল সঠিক না থাকলে গ্রিন কার্ডের আবেদনে বড় ধরনের জটিলতা কিন্তু এখন তৈরি হচ্ছে। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ অবৈধ পথে যারা আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখছিলেন তাদের সেই পথ বন্ধ। অন্যদিকে আমেরিকায় থাকা কয়েক লাখ অনিবন্ধিত বা কি বলবো এটাকে আমি, আধা বৈধ বাংলাদেশি যারা এখন প্রতিনিয়ত ডিপোর্টেশন বা দেশে ফেরত পাঠানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। এখন এটার সমাধান বা আমাদের করণীয় কি? আমরা আমেরিকা প্রবাসীদের জন্য 2026 সালের সবচেয়ে বড় পরামর্শ হলো আপনার ট্যাক্স ফাইল কোনো অভিজ্ঞ, এটাকে কি বলে, সিপিআর কি মানে আপনার লাইসেন্সড যে আইনজীবী তাকে দিয়ে শতভাগ নিখুঁত কিনা সেটা দেখুন এবং শতভাগ নিখুঁত রাখুন। কারণ শতভাগ নিখুঁত না রাখলে বিপদে পড়বেন আপনি, আপনার বৈধ হওয়ার যে একটা চিন্তা ছিল সেটা ঝামেলায় পড়বে। এবং ক্যাশ জবের চেয়ে বৈধভাবে আপনার কি বলে W2 বা ট্যাক্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। আর বর্ডার পার হয়ে অবৈধভাবে ঢোকার আত্মঘাতী সিদ্ধান্ত কোনো উপায় নেবেন না, এটা আসলে কোনোভাবেই সম্ভব না, বা এটা আপনার কোনো মানে স্থায়ীভাবে আপনাকে বিপদে ফেলবে। আর আমরা শেষ করবো দর্শক, তার আগে ক্যানাডা নিয়ে একটু কথা বলতে চাই। কারণ আপনারা জানেন যে আমরা উত্তর আমেরিকা বেসড, আমরা একটা গণমাধ্যম, সুতরাং আমাদেরকে উত্তর আমেরিকার বিষয়গুলো নিয়েও মাথা ঘামাতে হয়। ক্যানাডার ক্ষেত্রে যেটা হচ্ছে, অস্থায়ী বাসিন্দা হ্রাস করার একটা প্রক্রিয়া তারা চালাচ্ছে এবং পিআর পাওয়ার যে একটা মহাযুদ্ধ সেটা এখন চলছে। কারণ ক্যানাডা সরকার তাদের এখন জীবনযাত্রার ব্যয়, তাদের আবাসন সংকট, এইগুলো আসলে নানাভাবে মানে ক্যানাডার জাস্টিন ট্রুডো সরকারের উপর প্রভাব ফেলেছিল। তখন তিনি একটা পলিসি নিয়েছিলেন ইমিগ্রেন্ট, মানে তখন তিনি যে পলিসিগুলো নিয়েছিলেন এটাকে ক্যানাডার ইমিগ্রেশন পলিসিকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। কারণ ক্যানাডাকে বলা হতো অভিবাসীদের স্বর্গরাজ্য, সেটা এখন আর অভিবাসীদের স্বর্গরাজ্য থাকছে না। এখনকার সমস্যা এবং প্রেক্ষাপট এরকম যে স্টুডেন্ট ভিসার উপর একটা দেওয়া হয়েছে, আপনার ক্যাপ দিয়ে দেওয়া হয়েছে, সীমা দিয়ে দেওয়া হয়েছে। মানে 2026 সালেও স্টুডেন্ট ভিসার উপর এই যে কঠোর যে নিয়ন্ত্রণ এটা জারি আছে। আগের মতো চাইলেই যে কোনো বেসরকারি কলেজে ভর্তি হয়ে কানাডায় যাওয়ার আসলে সুযোগ এখন আর নাই। কারণ যেসব কলেজে আপনি আগে যেতেন বা যারা আগে গেছে, এখন এইসব কলেজগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, নিম্নমানের কলেজ এগুলো বন্ধ করে দিয়েছে কানাডা সরকার। আর অস্থায়ী বাসিন্দা কমানোর একটা চেষ্টা চলছে কানাডা সরকারের, কারণ কানাডা সরকার ঘোষণা দিয়েছে যে তারা মোট জনগণের মাত্র 5% অস্থায়ী বাসিন্দা, সেটা স্টুডেন্ট, সেটা ভিজিটর বা অস্থায়ী কর্মী, এরকম রাখবে। এর মানে হলো পড়ালেখা শেষ করলে যে ওয়ার্ক পারমিট বা পিআর পাওয়ার একটা গ্যারান্টি আগে ছিল, সেটি কিন্তু এখন আর থাকছে না বা সেই দিন শেষ। এবং এক্সপ্রেস এন্ট্রি এবং পিআর স্কোরের ধস নেমেছে, অর্থাৎ পিআর পাওয়ার জন্য এক্সপ্রেস এন্ট্রির CRS স্কোর এখন আকাশচুম্বী, মানে 500 এর উপরে। ফলে সাধারণ ডিগ্রিধারী বা কম ইংরেজি যারা জানে তাদের জন্য আসলে এটা মহাবিপদ। কারণ তারা প্রবাসীরা, কম ইংরেজি জানা প্রবাসীরা লাইনে থেকেও আসলে এখন আর পিআর পাচ্ছেন না। এটার প্রভাব হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর পড়ালেখা শেষ করে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটে আছেন, কিন্তু পিআর এর জন্য প্রয়োজনীয় স্কোর তুলতে না পারে তাদের পারমিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অনেকেই আউট অফ স্ট্যাটাস বা অবৈধ হওয়ার ঝুঁকিতে পড়েছেন। এখন এটার ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এরকম যে আউট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে 90 ডেজের একটা বিষয় আছে, 90 ডেজ রুলস বলে ভিজিটর স্ট্যাটাস। কানাডা সরকার একটি সাময়িক সুবিধা দিয়েছিল, যেটা এখনো আছে, যে ওয়ার্ক পারমিটের আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি ওই দেশ না ছেড়েই আপনি 90 দিনের মধ্যে নিজের স্ট্যাটাস
ভিজিটর করে নেন, মানে ভিজিটরে রূপান্তর করে নেন, এতে অন্তত তারা বিষয়টি এরকম, এতে অন্তত অবৈধ হওয়া থেকে আপনি বাঁচবেন। এবং পরবর্তী সময়ে অন্য কোনো বৈধ পথ অন্তত খোঁজার একটা সুযোগ আপনার আসবে। এরপরে প্রাদেশিক প্রোগ্রামগুলো, অর্থাৎ এটারে বলে পিএনপি, মানে অন্টারিও বা ব্রিটিশ কলম্বিয়ার মতো বড় শহর ছেড়ে প্রবাসীদের এখন আলবার্টা, তারপর হচ্ছে আপনার কি বলে ম্যানিটোবার মতো প্রদেশগুলোর প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা পিএনপিএ মুভ করা উচিত বলে সংশ্লিষ্টরা বলছেন, মাইগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন। কারণ সেখানে পিআর পাওয়া তুলনামূলক অনেক সহজ, মানে একদম বড় শহরগুলোর থেকে প্রদেশগুলোতে অনেক সহজ, নিয়মকানুনের কড়াকড়ি ওরকম নেই, আপনি ওখানে একটু ইজিলি আপনি পিআর পাইতে পারেন, এটা চেষ্টা করে দেখা যেতে পারে। এবং যারা কানাডায় যাবেন এখন, তারাও আসলে ওটা প্রাদেশিক শহরগুলোর কথা মাথায় রেখে যদি যান, তাহলে আপনার জন্য অনেক সহজ হবে। আর পাশাপাশি কানাডায় যারা এখন পিআর এর স্কোরের জন্য আছেন, পিআর এর স্কোরের জন্য আটকে আছেন, তারা ঘরে বসে না থেকে আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে স্কোর বাড়ান চেষ্টা করুন, এবং ফেডারেল প্রোগ্রামের ভরসায় না থেকে দ্রুত পিএনপি বা রিজিওনাল ইমিগ্রেশন প্রোগ্রামগুলোতে ট্রাই করুন, তাহলে আপনার অন্তত একটা গতি হবে। দর্শক, আমরা শেষ করব। এই তিনটা দেশই কিন্তু আসলে উন্নত বিশ্ব, এখন আর শুধু এই তিনটা দেশের ক্ষেত্রে বলা যায় উন্নত বিশ্ব কিন্তু এখন আর সস্তা শ্রম বা সাধারণ ডিগ্রিধারীদের পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, আপনার ইউকে, ইউএসএ বা কানাডা সবখানে এখন রাজত্ব করছে স্কিলড ওয়ার্কাররা, উচ্চতর দক্ষতা যাদের আছে তাদেরই রাজত্ব এখন ওইসব দেশে। আপনি আইটিতে স্কিল্ড, আপনি হেলথ কেয়ারে স্কিল্ড, আপনি যেই খাতে আপনি স্কিল্ড হন না কেন, আপনি স্কিল হইতে হবে। স্কিল হইলে আপনি উন্নত দেশগুলোতে, এমনকি ইউরোপের দেশগুলোতে আপনি রাজত্ব করতে পারবেন, আনন্দে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, সব মিলিয়ে আপনার সবকিছু শান্তিপূর্ণ হবে। সুতরাং দর্শক, আমরা শেষ করছি। শেষ করার আগে আপনাদের বলতে চাই যে আমাদের এই ভিশন 24 নিউজের প্রবাসী লাইভটি প্রতিদিন রাত 11টায় শুরু হবে, এবং আমরা প্রবাসীদের বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রতি প্রবাসীর সুখ দুঃখ, আনন্দ বেদনা, আইনি লড়াই, অধিকার আদায়ের সংগ্রাম সহ নানা কিছু টাচ করার চেষ্টা করব। আমরা আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের যে কানেক্টিভিটি আছে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী যেসব আমাদের প্রতিনিধিরা আছেন ভিশন 24-এর, তাদের মাধ্যমে আপনাদেরকে কানেক্টেড করার চেষ্টা করব, এবং আপনাদের সঙ্গে থাকার জন্য চেষ্টা করব। দর্শক, শেষ করছি। আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগছে নতুন এই প্রবাসী লাইভ, কি করলে আরো ভালো হবে, আরো ভালো করার জন্য আমরা কি করতে পারি, এগুলো কমেন্ট করে জানাবেন। কারণ আপনার মূল্যবান মতামতকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। দর্শক, এতক্ষণ ছিলাম আমি রনক হাসান, আপনারা দেখছিলেন প্রবাসী লাইভ। ধন্যবাদ সবাইকে।